লিখেছিলেন। তো সেই বর্ণনাগুলো দিতে গিয়ে চা নিয়ে অনেক লেখালেখির বিষয় রয়েছে। চায়ের যে ইতিহাস সেটা তো চীনকে ঘিরেই আর কি। সেই চীনের যে রাজা সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব এক সম্রাট সেই সময়কার, যে খ্রিস্টপূর্বাব্দ সেটা হচ্ছে 2737 খ্রিস্টপূর্বাব্দে প্রথম চা যে হয়েছিল সম্রাট খুব সম্ভবত তিনিই প্রথম চায়ের আবিষ্কর্তা। তাকে বলা হয় যে ঐশ্বরিক কৃষক তাকে বলা হয়। আর তারও আগে আমরা চায়ের একটা ঘটনা মানে আমরা জানতে পারি, সেটাও কিন্তু কিংবদন্তি। সেটা হচ্ছে চীনের এক সম্রাজ্ঞী লিজু, তার সেখানে আবার রেশমের আবিষ্কারের চায়ের উপরে সেই কোকেন পড়েছিল। আমি একটা রেশমের কাজের সঙ্গে যুক্ত, তো এগুলো পড়াশুনো করতে গিয়ে এগুলো সেখানে পেয়েছি যে চায়ের মধ্যে কোকেন পড়েছে। সেখান থেকে দুটো আবিষ্কার, চাটাও খাওয়া হচ্ছে আবার রেশমের যে কোকেনে খুলে যাচ্ছে ব্যাপারটা। তার মানে রেশমের আবিষ্কারটা খ্রিস্টপূর্বাব্দে, সেটাও ঘটেছে এই চায়ের মাধ্যমে। তো সেটা হচ্ছে শুরুয়াত। সত্যি কথা বলতে চা আছে, অ্যান্টিঅক্সিডেন্টস আছে, অনেক মিনারেলস আছে যেটা আমাদের বডিতে। যে শুধু চা না, নেতাজি কেবিনের যে টোস্ট এটাও বিখ্যাত। মানে আমার মনে আছে আমি যখন প্রথমে টোস্ট খাই, আমি অনেক বেকারিতে গেছি যে এই স্পেশাল পাউরুটিটা কোথায় পাওয়া যায় এটা জানার জন্য, যে এইভাবে আমি টোস্টটা করবো। আর নেতাজি কেবিনে আমার প্রথম আসা, আমার ছেলে তখন 4 বছর বয়স, আমরা মিরিকে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমরা এখানে চাটা খেলাম, চা খেয়ে তারপরে গেলাম। আর সব থেকে বড় যেটা, যখন আমরা চা খেতে আসি, আমার হাজব্যান্ডের বন্ধু গৌরীশঙ্করদা তিনিও বসে চা খাচ্ছেন তখন। তো ওইটা একটা মানে এখন এসে মনে হয় সেটা একটা খুব সুন্দর মুহূর্ত ছিল। কারণ নেতাজি কেবিনের সঙ্গে গৌরীদাও তো একদম ওতপ্রোতভাবে জড়িত। আর তখন অ্যাকচুয়ালি আমি ওইভাবে গৌরীদাকে চিনতাম না, আমার হাজব্যান্ডের বন্ধু হিসেবে চিনতাম। উনিও খাচ্ছেন, আমরাও বসে আছি, গল্প হচ্ছে। তারপরে আমরা মিরিকে চলে গেলাম, আবার মিরিকে সেই চায়ের বাগানও দেখলাম। আর শিল্পের সম্পর্ক অবশ্যই শুধুমাত্র জমি দখল নয়, হোটেল রিসোর্ট নয়। আমরা দেখেছি, আমি তো চা বাগানগুলোতে বা এই ডুয়ার্সের বিভিন্ন বেড়াই। আমার বড় প্রিয় জায়গা হচ্ছে যে ডুয়ার্স মানে চা বাগান। চা বাগানকে বাদ দিয়ে ডুয়ার্সকে ভাবতেই পারি। তো আমি দেখেছি যে এখানে যে চা যে সংস্কৃতি শুধুমাত্র জমিকে কেন্দ্র করে, এই যে চায়ের ক্ষেত্রে যে মালিকানার পরিমাণ এবং মালিক হিসেবে যারা এসছেন বর্তমানে রয়েছে, তারা কিন্তু চাকে পুরোপুরি তার চা বাগানকে কেন্দ্র করে তাদের একটা লাভ কীভাবে দ্রুত তৈরি করা যায়, লাভ অঙ্কটা বেশি করা যায়, সেই বিষয়টি তারা জানে। হ্যাঁ, আর তার সাথে যে চায়ের জমি কিন্তু কমছে, প্রচুর শখ রয়েছে, হচ্ছে। এবং আমি কয়েকদিন আগে মহাদপ্তরের আধিকারিকের সাথে কথা বলছিলাম, উনি ওনার এরিয়াতে একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন। বলছেন যে শুধুমাত্র চায়ের জায়গা হোটেল রিসোর্ট দখল করেছে এমনটা নয়, আমাদের সেনাবাহিনীর কিছুটা অংশ থেকে তারা চায়ের এই জায়গাটাকে অনেকটা জায়গা তারা অকুপাই করে রয়েছে। সেটা
বলাল চা বলো, চা চা সম্পর্কে বলতে থাকো, কবিতা বলো চায়ের। না না, চা নিয়ে কবিতা। এই চা চা তুমি আমাকে চাই তো বাঁচি, চাই বাঁচি। আমার মানে যেরকম বলে না, শিলিগুড়ির একজন, বলছি শিলিগুড়ির একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, এখন নেই শহরে। তো তিনি বলতেন তো আমি মদ খাই না, তাই আমি মাতাল, আমি সারাদিন চা খাইতে এই চাতাল। তো আমিও চাতাল, আর বাকিটা নিয়ে থাক। আর নেতাজি কেবিন আমাদের ইউনিভার্সিটি জীবন থেকে, ছাত্র জীবন থেকে, ইউনিভার্সিটি সময় থেকে আমরা এখানে বিকেলের আড্ডা হতো, এবং আমাদেরকে বলা হতো নষ্টনীরের পাখিরা এখন কোথায় থাকে বিকেলে, বলছে নষ্টনীরের পাখিরা নেতাজি কেবিনে থাকে। তারপরে কোথায় থাকে সেটা পরের ব্যাপার, আর হোস্টেল থেকে চলে আসতাম সোজা। আর নেতাজি কেবিনের সঙ্গে শিলিগুড়ির একটা যোগ আছে, ভয়ঙ্কর নারীর যোগ। এখানে অন্তত 3টে এপিসোড হয়েছে, আমার খবরের কাগজে লেখা বেরিয়েছে এটা নিয়ে, এবং নেতাজি কেবিনকে নিয়ে ফোকাস হয়েছে, ইয়ে হয়েছে, মানে এপিসোড হয়েছে শহর শিলিগুড়িতে নেতাজি কেবিনের পুরনো স্টেশন নিয়ে। তোমার মনে পড়ে প্রথম কোন দিন তুমি নেতাজি কেবিনে? হ্যাঁ, মানে নির্দিষ্টভাবে নিশ্চিত নই, তবে মোটামুটি মনে হয়েছে। আমি তখন অনার্স ক্লাস, অন্য শহরে থাকি, এই শহরে আসতাম। এসে আমাদের সিনিয়র দাদার ইউনিভার্সিটিতে ছিল তখন, তারা চলে আসতো। আমি তখন তার 2 ব্যাচ পরে গেছি ওদের ক্যাম্পাসে। তো তারা এখানে এসে আড্ডাটা মারত, তখন তাদের সঙ্গে প্রথম আসা। তারপর আমার কাজিন দাদা, হ্যাঁ, তো তার সঙ্গেও পরবর্তী সময়ে আসা। আর এখানকার চা, এর নিয়ে একটা আলাদা ব্যাপার আছে, চা। এবং সেই সম্প্রতি একটা মজার ঘটনা ঘটেছে, কলকাতার একজন খুব বিখ্যাত সাংবাদিক এসেছিলেন, তার সঙ্গে আমার ফেসবুকে কথা হচ্ছিল। তার ছবি দেখলাম নেতাজি কেবিনে বসে তিনি খাচ্ছেন। তা আমি ওখানে কমেন্ট করলাম থ্রেডে যে এখানে কি হবে, মানে খাবার দাবারগুলো কি কি খেলেন। লিখেছে সাদা সাদা ডিম, গপ গপ করে খেয়ে ফেললাম। নেতাজি কেবিনের আড্ডার একটা বিশেষ মাধুর্য আছে। আমি অনেক ছোটোবেলা থেকেই মার্কেটের এদিকটায় আসলেই, বিশাল মার্কেটে আসলেই নেতাজি কেবিনে আসতাম। আর পরবর্তীতে বিয়ের পরে তো দুজন মিলে আড্ডা বহু দিয়েছি। আর নেতাজি কেবিনের সঙ্গে শিলিগুড়ির একটা আত্মিক যোগাযোগ আছে, এটা আমাদের অহংকার বলতে পারেন। কলকাতায় যেরকম কফি হাউসের একটা ব্যাপার আছে, আমাদের এখানে এটা একটা মিনিয়েচার আর কি, শিলিগুড়ির সিগনেচার। আমি প্রসঙ্গ করেই বলি যে আমি শহরের ছেলে নই সেই অর্থে, পরবর্তী সময়ে স্থায়ীভাবে থাকা, কিন্তু ওই শহরেরই মেয়ে। ঠিক 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 আমি এই শহরেরই, সুতরাং এটা তো আমার একটা গর্বের বিষয় বটেই। আর এখানে এসে যখন এখানে সব ছবিগুলো টাঙানো দেখি, বিশিষ্ট লোকেরা এসেছেন, নিউজ পেপারে অনেকবার কাভারেজ এদের নিয়ে হয়েছে, তো এই ব্যাপারগুলো খুব অহংকারী করে আর কি। আর নেতাজি কেবিন যদি এইরকমই থাকে চিরজীবন, খুব খুশি হব। এটার আর মডিফিকেশান হলে আমার কতটা ভালো লাগবে আমি জানি না, এরকমই ভালো লাগে। বারবার আসতে চাই এবং সারা জীবন ধরে আসবো। নেতাজি কেবিনের কথা বলে শেষ করা যায় না। দেরি করে আসলে এরকমই হয়। আচ্ছা, আমি একটা মীরার একটা অনুবাদ করছি আর কি, এখন মীরার লেখা, সেটা পড়বো। তার আগে একটা কবিতা পড়ে নিচ্ছি। কলসি একটি আশ্চর্যজনক কবিতা, নিজের সুবিধে অনুযায়ী বিশ্বরূপ দেখায়। কখনো সেখানে রাজস্থানের মরুভূমি, কখনো বা বিশ্বভারতীর জাপানি মেজাজ, আবার বুর্জ খলিফার বিস্ময়। জগৎকে বোকা বানাতে গিয়ে বর্ণচোরা জল হাঁপিয়ে ওঠে না, থমকে যাবার সময় এলে খুঁজে নেয় কোনো না কোনো কৌশলগুলো। বিদেরাও বুদবুদ ছড়িয়ে লেগে পড়ে কাজে, আপন আলোর মাঝে নিজেকে খুঁজে পেতে। একটি দরজা বন্ধ হয়ে গেলে অন্য দরজা দেওয়ালের খুঁজো খুঁজে নেয়। বিষধর সেখানে সংসার পাতে, হাসে, কাজে যায়, গুনগুন গান। সর্বসমক্ষেই ঘুরে ফেরে কবির বর্ণ পড়ে। কলসি কি অবিনশ্বর, কৌশল কি অপরাজিতা ফুল? এসব ভাবতে ভাবতে কবিতা তরল হয়। কলসি পেটে
বৃষ্টি পড়ে মরুদেশে টুকটাক গরমে আপনি খান না দিনটা যখন দেবেন আমি দিয়ে দেবো। ঠিক আছে? সত্যি সকালটা কি সুন্দর ভীষণ একটু অভিজ্ঞতা শেয়ার হবে নেতাজি কেবিনে। নেতাজির নামটাই আমার কাছে আসছে এর অদ্ভুত ব্যঞ্জন, কারণ আমি যে স্কুলটায় পড়েছি সেটা নেতাজি হাই স্কুল। তারপর ছোটবেলা থেকে নেতাজির ফ্যান, যদিও তার আদর্শের ধারের কাছে পৌঁছাতে পারিনি, কিন্তু তারপরে একটু বড় হওয়ার পরে যখন দেখলাম নেতাজি কেবিন বলে একটা কেবিন বস্তু আছে, তখন কৌতূহলে একদিন এসেছিলাম প্রথম এখানে। তো প্রথম দিন এখানে মুরগির ডিম সেদ্ধ খেয়েছিলাম একটা, তারপরে এতটা লোভ হলো যে পরপর আরো দুটো, মানে টোটাল 3টে ডিম সিদ্ধ খেয়ে ফেললাম। তারপরে সেই ডিম সিদ্ধের আকর্ষণে, ডিম সেদ্ধগুলোর আকর্ষণে আমরা মাঝে মাঝে চলে আসতাম এখানে। তারপর বহু বছর আসা হয়নি, কিন্তু আমরা আসিনি বলে নেতাজি কেবিন চলবে না এটা তো নয়। নেতাজি কেবিনের মতো 70 বছরে পৌঁছে গেছে, আর আমরা তো কোথায় পৌঁছচ্ছি জানি না, কিন্তু নেতাজি কেবিনের ডিম একই আছে, তার স্বাদ একই আছে, আমিও একই আছে। নেতাজি চায়ের স্বাদটা অন্যরকম। আমরা যারা একটু ভিন্ন, মানে খুব লাইট টি পছন্দ করি তাদের হয়তো এটা পছন্দ হবে না, কিন্তু এর নেতাজি কেবিনের চা নেতাজি কেবিনের চা, এর স্বাদটাই আলাদা। মানে মনে হবে নেতাজি কেবিনের চাটা নেতাজি কেবিনেই শুধু পাওয়া যায়, এটা আপনি চেষ্টা করলে বাড়িতেও বানাতে পারবেন। একটা কথা বলে দিই প্রসঙ্গে, যে একটা আমাদের ছাত্র জীবনে একটা খুব মজার কথা হতো, কবি যদি হতে চাও 1,00,000 কাপ চা খাও। তো আমরা সারা জীবনে কয়েক কোটি কাপ চা খেয়ে ফেলেছি, সুতরাং কিন্তু কবি হওয়া হলো কিনা সেটা জানি না অবশ্য। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।